বামপন্থীদের লজ্জা, সেম বামপন্থীদের জন্য। যখন মানুষ আক্রান্ত হচ্ছে, মানবতা আক্রান্ত হচ্ছে, তখন বামপন্থীরা কোথায়? ভারত বাংলাদেশের সম্পর্ক অনেক গোপনীয়ভাবে রাখতে হবে। ভারত বিরোধী ভয়ঙ্কর ধরনের লোক আছে। জাতীয়তাবাদে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিবুর রহমান, তার মূর্তিতে উঠে হাতুড়ি পেটাচ্ছে। নাগরিক জীবনে কোনো ভয়েস তোলো, তাহলে আমার পক্ষে তুলতে হবে। নাগরিক জীবনে তুমি আমার বিপক্ষে যদি তোলো, তাহলে তোমাকে আমি জেলে পাঠিয়ে দিব। বিরাট সংখ্যক মানুষকে ধর্মগ্রাস করেছে। ফলে আমেরিকার খুব কাছের মানুষ ইউনুস, জামাত হলো একেবারে ধর্মীয় গোষ্ঠীগুলোকে নিয়ে, মৌলবাদীদেরকে নিয়ে, মানে একেবারে বলা যায় মানে প্রাচীন ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায় বাংলাদেশকে। বাংলাদেশে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শুরু হলো, যার প্রধান করা হলো মোহাম্মদ ইউনূসকে। ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এর কোনো প্রভাব ফেলতে পারে? কারণ ইতিমধ্যে শেখ হাসিনার সরকার তো পতন ঘটেছে। দেখো, সরকারের বিরাট প্রভাব পড়বে। হাসিনার সাথে নয়াদিল্লি যে সম্পর্ক ছিল, স্পেশাল একটা রিলেশন ছিল, এবং গত 13, 14, 15 বছর ভারত একের পর এক চুক্তি করেছে। আমাদের ছিটমহল বিনিময় হয়েছে, এই সময় নদীর জল বন্টন সংক্রান্ত চুক্তি হয়েছে। ভারতবর্ষের সাথে বাণিজ্য বেড়েছে। তুমি জানো নিশ্চয়ই যে এখন আমাদের 7ম বৃহৎ রপ্তানিকারী দেশ হলো বাংলাদেশ। ফলে আমাদের রপ্তানি অনেকটাই বাংলাদেশের উপর নির্ভর করে। এবং সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক তো অনেক জোরদার হয়েছিল। কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এই সম্পর্কটাই কালজ ছিল, অর্থাৎ হাসিনা ভারত প্রীতি বা ভারতের হাসিনা প্রীতি কোনো একটা জায়গায় যারা মৌলবাদী, তাদের একেবারেই অপছন্দ ছিল, এবং তারা কোনো মতেই চায়নি যে এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক। যার জন্য তুমি লক্ষ্য করবে যে সংরক্ষণ বিরোধী আন্দোলনের সময় বা পরবর্তী সময় সরকার পতনের আন্দোলনের সময়ও সমান পরিমাণে ভারত বিরোধী আওয়াজ, স্লোগান, অভিব্যক্তি প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। ফলে এই সম্পর্ক যদি মোহাম্মদ ইউনূস যদি আবার প্রতিষ্ঠা করতে চান, স্পেশাল রিলেশন প্রতিষ্ঠা করতে চান, তাহলে উনাকেও বেশি দিন মসনদে রাখা হবে না। তাহলে ভারত কি করবে? মানে এই যে সম্পর্কটা, এক্ষেত্রে যারা মানে এই অভিজ্ঞতাটা প্রকাশ করে যে বিদেশ নীতির দুটো পার্ট আছে, একটা হলো ওভার্টেড আর একটা কোভার্ট। ওভার্ট মানে আমি ব্যক্ত করব, যেটা মানে হাসিনা মোদি ব্যক্ত করতেন, বা হাসিনা মনমোহন সিং ব্যক্ত করতেন প্রকাশ্যে যে আমরা কত কাছে দেখো। আর আরেকটা হলো ওভার্টলি রিলেশন চালিয়ে যাওয়া। তা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এই অভিজ্ঞতাটা বাংলাদেশের শাসকরা নেবেন, আমাদের ভারতের শাসকরাও নেবেন। ভারত বাংলাদেশের সম্পর্ক অনেক গোপনীয়ভাবে রাখতে হবে, অনেক কম ডিসপ্লে করতে হবে। কারণ বেশি ডিসপ্লে করতে গেলেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে, এবং অনেক বেশি ভারত বিরোধী জিগির তারা তুলবেন। কারণ ভারত বিরোধী ভয়ঙ্কর ধরনের লোক আছে। ভারত বিরোধী আমরা আন্দোলনের সময় অনেক নারা শুনেছিলাম, ভারত বিরোধী স্লোগান চলছিল সেখানে ছাত্র আন্দোলনের নামে। কি মনে হয় আদেও কি ছাত্র আন্দোলন ছিল? এবং তার পাশাপাশি দেখতে গেলে যখন শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেয়, বহু বাংলাদেশ আছে তারা এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আছে যে তাকে কেন আশ্রয় দেয়। একেবারে মানে আমি তোমায় বলছি, বাংলাদেশের দুটো পন্থী মানুষ আছেন। খুব মানে একটা সময় 50-50 ছিল, যারা মানে বঙ্গবন্ধু ভাবনা অনুসারে সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল, গণতন্ত্রে বিশ্বাসী ছিল, সেকুলার বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস ছিল, আর জাতীয়তাবাদে, বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাসী ছিল। এই অরিজিনাল ভাবনা চিন্তা থেকে কিন্তু বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ সরে এসছেন। না, তারা সেকুলারিজমে বিশ্বাস করেন, কারণ কনস্টিটিউশন পরিবর্তন করে তারা ইসলামিক রাষ্ট্রে পরিণত করেছেন। তারা সমাজতন্ত্রে বিশ্বাস করেন না। তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে কার্যত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেভাবে শেখ হাসিনা নিজে শাসন করলেন অগণতান্ত্রিকভাবে, আর তাকে সরানো হলো যে অগণতান্ত্রিকভাবে, দুটোই তুমি যদি লক্ষ্য গণতন্ত্রের বাইরে গিয়ে একটা বিরাট সংখ্যক আওয়াজ উঠছে। এবং একই সাথে জাতীয়তাবাদে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিবুর রহমান, তার মূর্তিতে উঠে হাতুড়ি পেটাচ্ছে, তা জুতো মালা পরানো হচ্ছে, তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার মূর্তি।
বুলডোজার দিয়ে তার মূর্তি ভাঙিয়ে দেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশের জাতির প্রতীক যিনি ছিলেন, যিনি বাংলাদেশের বলা যায় যে জন্মদাতা, সৃষ্টিকর্তা, তাকে যেভাবে অপমানকর অবস্থান তৈরি করলো, ফলে বাংলাদেশ কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি, এখন একটা অন্য ভাবনায় চলে গেছে। এবং আমি তোমায় পরিষ্কার করে বলতে চাই, এরতে বিরাট সংখ্যক প্রভাব আমি দেখতে পাচ্ছি পাকিস্তানপন্থীদের মানে প্রভাব বাড়ছে জামাতের মাধ্যমে, বিএনপির মাধ্যমে। এবং শুধু জামাতের নাম আমরা বলছি বটে, কিন্তু বাস্তবে কিন্তু বাংলাদেশে প্রায় 24 থেকে 25টা মৌলবাদী মুসলিম সংগঠন আছে, যারা বাংলাদেশকে স্বাধীনভাবে কতটুকু রাখবে তার থেকেও তাদের আগ্রহ অনেক বেশি ইসলামিক পাকিস্তানে অংশ হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। ফলে এইটা একটা মানে বাংলাদেশের স্বাধিকারের জন্য ভীষণ ভীষণ চিন্তার। আরেকটা তারপরে তোমায় বলছি যে শেখ হাসিনা আসার পরে তিনিও মানে এই যে নাগরিক জীবনটাকে, নাগরিক সমাজের নানা বর্গের মানুষকে নিজের পকেটে পুড়িয়ে রেখেছিলেন। অর্থাৎ শেখ হাসিনা তিনি যে অন্যায় কাজটা করেছিলেন, যে সেটা হলো রাষ্ট্র আর সমাজের মধ্যে যে তফাৎ থাকার কথা, নাগরিক জীবনের যে একটা অটোনমি থাকার কথা, তার কাছে এই ভাবনাটা ছিল যে তুমি যদি নাগরিক জীবনে কোনো ভয়েস তোলো, তাহলে আমার পক্ষে তুলতে হবে। নাগরিক জীবনে তুমি আমার বিপক্ষে যদি তোলো, তাহলে তোমাকে আমি জেলে পাঠিয়ে দিব। তাহলে তুমি ইউটিউবার হলে তোমাকে জেলে পাঠিয়ে দিব, তুমি যদি কোনো কবি সাহিত্যিক হয় তোমাকে জেলে পাঠিয়ে দিব। তুমি আমার বিরুদ্ধাচরণ করা মানেই নাগরিক জীবনে কেউ যদি করতো, তাহলে তাকে জেলবন্দি করা, তাকে কষ্ট দেওয়া, এটাই ছিল রেওয়াজ। অর্থাৎ হয় তুমি আমার, নাহলে তুমি আমার শত্রু শিবিরের। তার ফলে নাগরিক জীবনটাকে শেখ হাসিনা নষ্ট করে দিয়েছে। এই যে এই আন্দোলনের ফলে একদিকে যেমন এরকম চিত্র দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর কে মাথায় তার মূর্তি ভাঙা হচ্ছে, অন্যদিকে আমরা দেখলাম যে গণভবন যেটা শেখ হাসিনার বাড়ি, সেখানে কিন্তু লুটপাট চললো। তার পাশাপাশি আমরা দেখলাম যে বহু জিনিস দেখা, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে হিন্দুদের, সংখ্যালঘুদের কী অবস্থান এখন ওখানে, যে তাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, মূলত 28টি গ্রামে তাদের উপর আক্রমণ করা হয়েছে। একদিকে যেমন দেখা যাচ্ছে মন্দির পাহারা দিচ্ছে হিন্দু মুসলিম দুজনায়, অন্যদিকে যে 28টি গ্রামে তাদের উপর যে অত্যাচার শুরু হয়েছে, কোথাও সে শাক দিয়ে মাছ ঢাকার মতন না যে আমরা মন্দির পাহারা দিচ্ছি কিন্তু অন্যদিকে না, আমি তোমায় বলছি বাংলাদেশের এই যে দুটো ভাগ করলাম আমি, যে একটা ভাগে সামান্য একটা অংশ ছিল যারা সেকুলার, যারা বাংলাদেশের মানে ভাবনা চিন্তা বুদ্ধিজীবী বা নাগরিক জীবনের মানুষ ছিলেন, যারা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক বিশ্বাস করতেন, বহুত্ববাদে বিশ্বাস করতেন। আর একটা বিরাট সংখ্যক মানুষকে বছরকে বছর জামাতের প্রভাবে, মৌলবাদীদের প্রভাবে তাদের আনুগত্যপূর্ণ মানে বলা যায় যে ধর্মীয় উন্মাদনায় পর্যবসিত করেছে। একটা বিরাট সংখ্যক মানুষকে ধর্মগ্রাস করেছে, ধর্মের গ্রাসের মধ্যে আছে। ফলে ওদের কাছে, এই মৌলবাদীদের কাছে তুমি গণতন্ত্র আশা করতে পারো না। এই মৌলবাদীদের কাছে তুমি সংখ্যালঘুদের প্রোটেকশন আশা করতে পারো না। এই মৌলবাদীরা যাদের উত্থান ঘটলো, এই উত্থানটাকে আটকানোর জন্য শেখ হাসিনা চেষ্টা করেছিল শুরুতে। তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে দেখবে 75-এর যারা রাজাকার ছিল, যারা মানে দেশের বিরুদ্ধে ছিল, তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন, ফাঁসি কাউকে দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি বলবো, ওই যে একনায়কতন্ত্র, আমি থাকবো শাসন ক্ষমতায়, আমি কোনোদিন হারবো না, আমাকে জিততেই হবে। অথচ পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ড করে যে ভাই প্রতি 5 বছর অন্তর ক্ষমতার পরিবর্তন হবে। এই যে ক্ষমতা ধরে রাখবো যে কোনো মূল্যে, তাতে যদি আগের দিন 35% ভোট ফেলে দিতে হয়, ফেলে দিব আমার পক্ষে। যদি বিরোধীদেরকে নির্বাচনের প্রক্রিয়া থেকে সরিয়ে দিতে হয়, সরিয়ে দিব। যদি ছাত্রলীগকে দিয়ে বিরোধী কণ্ঠকে অবরুদ্ধ করতে হয়, করে দিব। এই কাজটা করতে গিয়ে কিন্তু আমি তোমায় বলছি, অচিরেই তিনি একটা অজানা শত্রু তৈরি করে ফেলেছিলেন। যেই অজানা শত্রুর ভিড়ের মধ্যে এই ধর্ম অন্ধ মানুষ, বিশেষ করে জামাতের লোকরা কিন্তু ঢুকে গিয়েছিল। ফলে এখান থেকে বাংলাদেশকে আগামী দিনে বের করা কার্যত আগামী বেশ কিছুদিন অসম্ভব। ইউনূস হয়তো সামনে থাকবেন প্রধানমন্ত্রী হিসাবে, যেহেতু আমেরিকা চাইছে, আমেরিকার খুব কাছের মানুষ ইউনূস। ফলে আমেরিকা যেহেতু এই বেশ কয়েকটা বছর ধরে, প্রায় লাস্ট 6-7 বছর ধরে
হাসিনাকে ওয়ার্নিং দিচ্ছিল যে ভাই তুমি যেভাবে দেশ চালাচ্ছ, অগণতান্ত্রিকভাবে নির্বাচনের নামে ভোট লুট করছো, তুমি বিরোধীদের কণ্ঠ লুট মানে অবরুদ্ধ করছো, সমস্ত বিরোধীদেরকে জেলে পাঠিয়ে দিচ্ছ। ফলে আমেরিকা তীব্র তীব্র প্রতিবাদ জানিয়েছিল, এবং আমেরিকার ওই তীব্র প্রতিবাদের সময় একমাত্র মানে অনেকের মধ্যে আমি বলবো ইউনুস বাইরে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন, এবং তিনি হাসিনা সরকারের তীব্র বিরোধিতা ছিলেন। ফলে আমেরিকার খুব কাছের মানুষ ইউনুস, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অস্থায়ী, মানে মানে অল্প সময়ের জন্য হয়তো অস্থায়ীভাবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কিন্তু আদতেও তিনি সরকার পরিচালনা করবেন কিনা আমার ডাউট আছে। কারণ বকলমে আমি এটা মনে করছি এখন যে সেনাবাহিনীর সাথে কিন্তু জামাতের একটা আঁতাত তৈরি হয়েছে। সেনাবাহিনী এবং জামাতের আঁতাত দ্বিতীয় পর্যায়ে যখন ছাত্র আন্দোলন এই হাসিনাকে অপসারণকে নিয়ে কেন্দ্র করে শুরু হলো, তখন সেনাবাহিনী এবং জামাতের মধ্যে বা ফান্ডামেন্টালিস্টদের মধ্যে একটা যে মানে আঁতাত তৈরি হয়েছে, তারই ফলে কিন্তু এত দ্রুততার সাথে হাসিনার পতন হলো বা দেশ থেকে তাকে পালিয়ে যেতে হলো এবং সরকারের পতন ঘটলো। না হলে তুমি আমায় বলো, গত 72 ঘন্টা আগে যে সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছিল শান্তি স্থাপনের জন্য, যে সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী মনে রাখবে এখন 1 লক্ষর উপর মানে সলিড সোলজার আছে, পুরো সেনাবাহিনীর স্ট্রেংথ এখন 1,60,000-এর মতন, এবং পৃথিবীতে যে কোনো মানে লাস্ট 20 বছর মানে পিস কিপিং ফোর্সের, ইউনাইটেড নেশনের পিস কিপিং ফোর্সে বাংলাদেশের আর্মির বিরাট ভূমিকা। তারা যেখানেই গেছে সাফল্য পেয়েছে, শান্তি স্থাপন করেছে। 72 ঘন্টা ধরে কেন সেনাবাহিনী চুপ করে থাকলো? 72 ঘন্টা ধরে মানে গণভবন থেকে শুরু করে ধানমন্দির শেখ হাসিনাদের বাড়ি অর্থাৎ মুজিবুর রহমানের মিউজিয়াম থেকে শুরু করে যেভাবে মানে একের পর এক মানে জাতীয় স্মৃতিসৌধগুলো ধ্বংস হলো, একের পর এক মানে মানুষের মৃত্যু ঘটলো, দেশের উপরে পুলিশের মৃত্যু ঘটলো, মানে তালিবানদের কায়দায় মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের মৃত্যুর মানে মিছিল চলছে, তালাবন্দি করে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, এক হোটেলে একমাত্র 25 জনের মৃত্যু ঘটে গেছে। এগুলো দেখার পরেও যখন সামরিক বাহিনী চুপ করে থাকে, সামরিক শাসন চলছে, সামরিক বাহিনী দায়িত্ব নিয়েছে, অথচ দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে লুটতরাজ মৃত্যুর মিছিল চলছে, তার মানে বুঝতে হবে যে সামরিক বাহিনী এই জামাতদের বা ফান্ডামেন্টালিস্টদেরকে প্যাসেজ করে দিচ্ছে যে তোমাদের রাগ যা আছে ঝালিয়ে নাও, তোমাদের যে ধরনের অত্যাচার করার দরকার আওয়ামী লীগের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে করে নাও তোমরা। সংখ্যালঘুদের অন্যায় কি? সংখ্যালঘুরা আওয়ামী লীগে বেশি সংখ্যক সমর্থন করে যে কোনো দেশে। ধরো পশ্চিমবাংলার কথা বলছি, পশ্চিমবাংলাতে সংখ্যালঘুরা শাসক যে যখন থাকে, বাম আমলে বামেদের সমর্থন করেছে, এখন তৃণমূলকে সমর্থন করছে। সংখ্যালঘুরা সাধারণত শাসক যারা থাকে তাদের সাথে সহমত থাকে, কারণ তাদেরকে নিরাপত্তা রক্ষা করে চলতে হয়, ফলে শাসকদের সাথে থাকাটাই স্বাভাবিক রেওয়াজ। ফলে আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের হয়ে সমর্থন করেছে, তার বিনিময়ে তাদের মানে যান প্রাণ ধন সমস্ত বিসর্জন দিতে হচ্ছে, অথচ আর্মি চুপ। যে আর্মি আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বাংলাদেশের আর্মি, সেই বাংলাদেশের আর্মি আজকে নীরব কেন? সেই বাংলাদেশের সেনাবাহিনী আজকে নীরব কেন? কেন মানে ধ্বংস হতে দিচ্ছে? তার মানেই বুঝতে হবে যে ফান্ডামেন্টালিস্টদের সাথে আর্মির একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে এটা হতে পারে না। এখানেই ভয় যে ইউনিসের মতন উদারবাদী মানুষ, নোবেলজয়ী মানুষ, সফল মানুষ, আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত মানুষ, তিনিও প্রধানমন্ত্রী হিসাবে কতটুকু দেশ চালাতে পারবেন আমার কিন্তু সন্দেহ আছে। কারণ পেছন থেকে তাকে টেনে ধরবে আর্মি একদিকে, আরেকদিকে এই মৌলবাদী জামাত। ফলে তার বাইরে গিয়ে ইউনিসকে স্বাধীনভাবে মানে বাংলাদেশ শাসন করে আবার পিস রেস্টোর করা, আবার গণতন্ত্রতে ফিরে আসা, আবার নির্বাচন প্রতিষ্ঠা করা, আর মৌলবাদীদের মানে করায়ত্ত থেকে বাংলাদেশকে মুক্ত করা, এটা নেক্সট টু ইম্পসিবল। এটা করতে গেলে কিন্তু ইউনিসের মানে অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে। কোথাও সেই বিএনপি কি পিছন থেকে মানে ইউনেস্কোকে সামনে রেখে পিছন থেকে বিএনপি এই বাংলাদেশের ক্ষমতা দখলের আয়ত্তে রয়েছে? এটা বিএনপি শুধু না, বিএনপি হলো মানে পলিটিক্যাল মুখ। যেমন আমি তোমাকে আমি বলছি, যেমন হলো আরএসএস হলো মানে সামাজিক মুখ, আর আরএসএসের রাজনৈতিক দল হলো বিজেপি পলিটিক্যাল মুখ। ঠিক তেমনিভাবে জামাত আর বিএনপি আলাদা খুব একটা নয়। জামাত হলো একেবারে ধর্মীয় গোষ্ঠীগুলোকে নিয়ে, মৌলবাদীদেরকে নিয়ে, মানে একেবারে বলা যায় মানে প্রাচীন
ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায় বাংলাদেশকে, আর এবং সেখানে অবশ্যই মানে পাকিস্তানকে কেন্দ্র করে। আর অন্যদিকে এরই রাজনৈতিক আউটফিট হলো বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ফলে বিএনপি এবং জামাতের যে জোট, তারাই তো সরকার একসময় চালিয়েছে। ফলে মানে আলটিমেটলি ইউনিয়ন সামনে থাকবে, জামাত বিএনপি, আর অন্যদিকে হলো তোমার গিয়ে সেনাবাহিনী। এই কম্বিনেশনে দেশ যখন চলবে, তার ফলে আদতেও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিনা, বা সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত থাকবে কিনা, বা বাংলাদেশ তার পুরনো হিত গৌরবে ফিরে আসবে কিনা, আমার কিন্তু একটা সন্দেহ থেকে গেল। বাংলাদেশ শেষ পর্যন্ত মানে আরেকটা ফেইল স্টেট, অর্থাৎ পাকিস্তানের মতন, আফগানিস্তানের মতন আরেকটা ফেইল স্টেট হয়ে গেল না তো? যদি তা হয়, তাহলে আমাদের জন্য দুশ্চিন্তার 3-4টে কারণ আছে। একটা কারণ হলো যে প্রতিবেশীকে তুমি সরাতে পারবে না, তোমার প্রতিবেশী চিরজীবন তোমারই প্রতিবেশী থাকবে। ফলে এইরকম একটা অবস্থাতে নর্থ ইস্টের যারা জঙ্গি সংগঠনগুলো, যেগুলো আওয়ামী লীগের শাসনকালে, বিশেষ করে শেখ হাসিনা প্রথম কয়েক বছরের মধ্যেই নর্থ ইস্টের জঙ্গি সংগঠনগুলো যারা জঙ্গি কার্যকলাপ করে পালিয়ে বাংলাদেশের শেল্টার নিত, আশ্রয় নিত, বিএনপি এবং তোমার গিয়ে জামাতের শাসনকালে মানে তারা প্রশিক্ষণ পেত, তাদেরকে কিন্তু হাসিনা দমন করেছিল। যার ফলে নর্থ ইস্টের যে তুমি আজকে শান্তি দেখছো, আমাদের আসাম, মণিপুর, মিজোরামের, নাগাল্যান্ডে যে শান্তি দেখছো, জঙ্গি সংগঠনের কার্যকলাপ কম দেখছো, সেটা মূলত বলা যায় যে আওয়ামী লীগ এর সরকার, তারা মানে উত্তর পূর্ব ভারতবর্ষের জঙ্গি সংগঠনগুলোর যে উপস্থিতি, সেগুলোকে বিনষ্ট করেছিল, তাদের বীজদারটা ভেঙে দিয়েছিল। আমার ভয় যে যদি জামাত এবং বিএনপি পরোক্ষভাবে দেশ শাসন করে, তাহলে আবার উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলো মদত না পায়। সেটা আমাদের ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, আমাদের দেশের নিরাপত্তার জন্য ভীষণ ভীষণ সমস্যা। এক, দ্বিতীয় যেটা এইমাত্র তুমি বললেন যে সংখ্যালঘুরা যদি অত্যাচারিত হয়, কিছু কিছু ভিডিও ক্লিপিং আমি দেখছি সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ আবার কেউ মানে ফোর্স হয়েছে চলে আসতে, বর্ডারের এই পাশে কেউ 2-1জনকে আমাকে দেখলাম যে চলে আসছেন। ফলে যদি এই শরণার্থী আবার আসে, তাহলে আমাদের দেশের অর্থনীতির উপর চাপ পড়বে, আমাদের দেশের নিরাপত্তার উপর চাপ পড়বে, এবং মানে সেটা আমাদের মানে দুশ্চিন্তার কারণ। থার্ড যেটা, সেটা হলো যে দেখো, বাংলাদেশের সাথে যে সম্পর্ক তৈরি আমরা করেছি, যে সম্পর্কের মানে একটা মজবুত বাণিজ্যিক ভিত্তি আছে, যার গত 10-12 বছরের মধ্যে তুমি যদি দেখো, রেল থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে, একটার পর একটা রোড কানেকশন থেকে শুরু করে ব্যাপক আমাদের মানে বিনিয়োগ আছে, সরকারি বিনিয়োগ আছে বাংলাদেশে, একই সাথে বেসরকারি বিনিয়োগ আছে। আদানি গোষ্ঠী কেবলমাত্র বিদ্যুতে বিপুল বিনিয়োগ সেখানে করেছে, ফারাক্কা থেকে বিদ্যুৎ গেছে ওখানে। ফলে এই বিপুল পরিমাণে বিনিয়োগ আদতেও সুরক্ষিত থাকবে কিনা, মানে আমাদের যে বিপুল বিনিয়োগ বাংলাদেশে হয়েছে, সেই বিনিয়োগ আদতেও সুরক্ষিত থাকবে কিনা, এটা আমাদের চিন্তার কারণ। জেএনবির মতন মানে জামাতের মতন সংগঠনগুলোর প্রশ্রয়ে, জেএনবির মতন মানে সংগঠনগুলো, আইএসএসের মতন সংগঠনগুলো, জঙ্গি সংগঠনগুলো, তারা যদি বাংলাদেশ থেকে অপারেট করতে পারে, তাহলে ভারতবর্ষের জঙ্গি সংগঠনের প্রভাব বাড়তে পারে। সেটা কাশ্মীর থেকে বাংলা, আসাম, সর্বত্র প্রভাব তৈরি হতে পারে। ফলে আমাদের ভয়ঙ্কর ভয়, আমাদের মানে এই বাংলাদেশের ওই অস্থিরতা দক্ষিণ এশিয়ার শান্তি যেমন বিঘ্নিত করবে, তেমনি ভারতবর্ষের জাতীয় নিরাপত্তার প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। দেখো, এইরকম একটা অবস্থাতে আমরা আদতেও আমাদের মানে হাসিনাকে শেল্টার দেওয়া ঠিক হলো কিনা, অর্থাৎ অ্যাসিলাম বা রাজনৈতিক আশ্রয় দেওয়া ঠিক হলো কিনা, এটা আমি প্রশ্ন রাখতে চাই। যে তুমি ভাই রাষ্ট্রনায়ক ছিলে, যতদিন রাষ্ট্রনায়ক ছিলে ততদিন পর্যন্ত আমাদের জাতীয় স্বার্থের কনটেক্সটে তোমার সাথে আমরা আলাপ আলোচনা করেছি, এগ্রিমেন্ট করেছি, চুক্তি করেছি, তুমিও করেছো, উভয় বেনিফিট হয়েছি। কিন্তু এই হাসিনাকে রাখতে গিয়ে কিন্তু একটা মানে ভারত বিরোধী অবস্থান কিন্তু বাংলাদেশে মজবুত হয়ে থাকবে। ফলে আদতেও দীর্ঘস্থায়ীভাবে হাসিনাকে রাখা উচিত কিনা। দেখো, মানে আন্তর্জাতিক রাজনীতি সবসময় চলে মানে রাষ্ট্রীয় স্বার্থের দ্বারা। ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য প্যারামাউন্ট ইন্টারেস্ট, নাথিং মোর, নাথিং লেস। ফলে জাতীয় স্বার্থের কনটেক্সটে হাসিনাকে দীর্ঘমেয়াদীভাবে আশ্রয়ে রাখা, ভারতের আশ্রয়ে রাখাটা ঠিক নয় বলে আমি মনে করি। তার কারণটা হলো যে তুমি তো প্রতিবেশী দেশকে চেঞ্জ করতে পারবে না, সরকারকেও চেঞ্জ করতে পারবে না, আভ্যন্তরীণ ক্ষেত্রে খুব বেশি হস্তক্ষেপ করতে পারবে না। ফলে
ফলে তোমাকে যে সরকার তুমি পাও, যেমন আমরা আফগানিস্তানের সরকার আমাদের পছন্দের সরকার নয়, অগণতান্ত্রিক সরকার, একটা ফান্ডামেন্টালিস্ট সরকার, তারপরেও আমরা আফগানিস্তানের সাথে মিনিমাম সম্পর্ক রক্ষা করে এখন বাণিজ্যিক আদান প্রদানগুলো আমরা চালাচ্ছি। কিন্তু পাকিস্তান আমাদের একেবারেই অপছন্দের সরকার। পাকিস্তানে মৌলবাদীদের সরকার পরিচালিত হয়, গণতন্ত্র নেই সেখানে, জঙ্গিদেরকে উৎসাহিত করে, তারা বছরকে বছর ভারতের এগেনস্টে কাজ করে, তারপরেও একটা মিনিমাম রিলেশন সম্পর্ক রাখতে হচ্ছে আমাদেরকে। মায়ানমারে অগণতান্ত্রিক সরকার পাশে আছে, এখন বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকেও আমরা অস্বীকার করতে পারবো না। একটা মিনিমাম ওয়ার্কিং রিলেশন রেখে আমাদের বাণিজ্যিক সম্পর্ক বা মিনিমাম আর্থিক সম্পর্ক ওটাকে কায়েম রাখতে হবে, একটা মিনিমাম সম্পর্ক রক্ষা করতে হবে জাতীয় স্বার্থের কনটেক্সটেই। একই সাথে আমি তোমায় বলবো, নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু আরও তৎপর হতে হবে। নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা আমি এই কারণেই করছি, কেবলমাত্র বিদেশমন্ত্রীর একটা বিবৃতি যথেষ্ট নয়, অর্থাৎ সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর যে বিবৃতি দিয়েছেন সেটা যথেষ্ট নয়। মানে দিনের পর দিন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। শুধু মানবাধিকারের ইস্যুকে সামনে রেখে নরেন্দ্র মোদী সারা বিশ্বে সংযোগ বানানো দরকার, আন্তর্জাতিক সংগঠনগুলোকে ব্যবহার করা দরকার। আমি তোমাকে পরিষ্কার করে বলছি, কেন নরেন্দ্র মোদী চুপ হয়ে আছেন, কেন তিনি ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই নিয়ে প্রস্তাব আনছেন না, আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণ করছেন না? কেন তিনি সিকিউরিটি কাউন্সিলের যারা পার্মানেন্ট সদস্য, যাদের এখতিয়ার আছে কালেকটিভ সিকিউরিটির আন্ডারে পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠানোর, কেন সিকিউরিটি কাউন্সিলে প্রস্তাব আনার জন্য উদ্যোগ নিচ্ছে না ভারত সরকার? কেন ভারত সরকার উদ্যোগ নিচ্ছে না যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে G7 G8 গোষ্ঠী বা G20 গোষ্ঠীর যাদের সম্মেলন ভারতবর্ষে কিছুদিন আগে হলো, সেই সমস্ত গোষ্ঠীর নেতাদেরকে কনভিন্স করতে যে দেখুন বাংলাদেশে যেটা ঘটছে সেটা হলো মানবাধিকারের এগেনস্টে, ফলে মানবাধিকার রক্ষার প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে ইন্টারভেনশন দরকার এবং আন্তর্জাতিক স্তরে হস্তক্ষেপ দরকার। কেন ভারত সরকার কেবলমাত্র ডিস্টেন্স মেনটেন্স বা টু কিপ দ্য ইকুই ডিস্টেন্স এই পলিসি নিচ্ছে? কেন সে নীরব থাকবে? কেন মানে নন ইন্টারফারেন্স মানে এই নয় যে আন্তর্জাতিক স্তরে আমি শান্তি মানে কামনা করতে পারি না, আন্তর্জাতিক স্তরে আমি শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিতে পারি না। ভারত সরকার যেভাবে নির্লিপ্ত থাকছে, আমি কিন্তু বলছি 75 সালে কিন্তু মানে মুজিবুর রহমানের মৃত্যুর পরে ভারত সরব ছিল। আবার একইভাবে 71 সালের যুদ্ধের আগে যখন রিফিউজি এই দেশে আসছিল, লাখ লাখ রিফিউজি এসেছিল, তখন কিন্তু ইন্দিরা গান্ধী সারা বিশ্বের তাবৎ নেতাদের সাথে ঘন্টার পর ঘন্টা টেলিফোনিক আলাপচারিতা করেছেন, তাদের কনভিন্স করেছেন, আন্তর্জাতিক স্তরে জনমত সংগঠিত করবার চেষ্টা করেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে সেই জনমত গঠন করতে তিনি অনেকটাই সক্ষম হয়েছিলেন। কেন আজকে যখন মানুষের জীবন নিয়ে খেলা করছে, পাকিস্তানে চলছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, যান প্রাণ নিয়ে মানুষের জীবন নিয়ে অধিকার নিয়ে খেলা চলছে এবং সেখানকার মানে প্রশাসন, সেখানের সেনাবাহিনী নীরব দর্শক হয়ে আছে, আমরা কেন সিকিউরিটি কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করব না? কেন আমরা সিকিউরিটি কাউন্সিলকে বলবো না যে ইমিডিয়েট ভিত্তিতে পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠানো হোক? আমাদের সরকার কেন এত নির্লিপ্ত? কেন নরেন্দ্র মোদী সরকার যারা প্রোঅ্যাক্টিভ কথা বলে, তাহলে কি 240-এর আসনে নেমে যাওয়ার ফলে কি আন্তর্জাতিক স্তরেও নির্লিপ্ততা ধরা পড়ছে? কেন অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রশ্ন তুলছেন না? একই সাথে আমি তোমাকে বলবো, আমার ভীষণ মানে লজ্জা লাগে কলকাতার জন্য। এই কারণে লজ্জা লাগে, আমি 71 সালে জানি যে হাজার হাজার মিছিল বেরিয়েছিল, শুধু কলকাতায় নয়, গ্রাম শহর সর্বত্র, মানে পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে, রিফিউজিদের স্বার্থে এবং মানবাধিকারের প্রশ্নে। আজকে কোথায় কলকাতায় মিছিল? আজকে কোথায় রাজনৈতিক দলগুলো কেন শান্তির প্রশ্নে মিছিল করতে পারে না? আমি তো বলিনি বাংলাদেশের ইন্টারভেনশন করতে, কিন্তু আমরা তো এই দাবিটা রাখতে পারি যে শান্তির প্রতিষ্ঠা করতে হবে। আমরা তো এই প্রার্থনায় মিছিল করতেই পারি যে মানে এ বাংলা ও বাংলার মধ্যে যে ধর্মীয় বিভাজন তৈরি করে যে ওই বাংলার সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে তা বন্ধ করতে হবে। কেন আজকে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস একটা মিছিল করেনি আজ পর্যন্ত? এতগুলো দিন ঘুরে গেল অত্যাচার অন্যায়ের, কেন এখন পর্যন্ত একটা মিছিল করতে পারেনি বিজেপি দল, যে প্রধান বিরোধী দল? আর যে বামপন্থীরা যখন ছাত্র আন্দোলন হয়েছিল, অর্থাৎ সংরক্ষণ বিরোধী বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছিল, তখন কোটার বিরুদ্ধে আন্দোলনের সময় তারা কলকাতাতে ওই ডেপুটি হাই কমিশনের কাজ ঘিরে একটা মিছিল করে দিল। আর আজকে যখন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আজকে যখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলায়, তখন বামপন্থীরা কোথায়? সিপিআইএম দল কোথায়? সুজন চক্রবর্তীরা কোথায়? কেন আজকে সিপিআই দল, যে দল মানে সিপিআইএমএল, যে নকশালপন্থী দীপঙ্কর ভট্টাচার্যের দল, যারা মানবাধিকার নিয়ে এত কথা বলেন, তারা কোথায়?
পশ্চিমবাংলায় মানবাধিকার সংগঠনগুলো কোথায়? তাদের তো একটা মিছিল আমি দেখতে পাচ্ছি না, তাদের টিকি পাওয়া যাচ্ছে না। অথচ মানুষ আক্রান্ত হচ্ছে, মানবতা আক্রান্ত হচ্ছে, মানবাধিকার আক্রান্ত হচ্ছে। কলকাতা মারা গেছে, কলকাতা নাগরিক জীবন মারা গেছে। এখানেও যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, ওখানে যেমন করে নাগরিক জীবনকে শাসক দল অধিগ্রহণ করেছিল বাংলাদেশে, ফলে বাংলাদেশের মানে অন্যায় অবিচারের সময় নাগরিক জীবন সেইভাবে ভূমিকা পালন করতে পারেনি। ঠিক একইভাবে পশ্চিমবাংলাতেও যে ঘটনাটা ঘটেছে, যে নাগরিক জীবনকে এই রাজ্যের শাসক দল অ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছে। ফলে এখানেও কিন্তু নাগরিক জীবন থেকে কোনো আন্দোলন নেই, কোনো ক্ষোভ নেই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা নিয়ে কোনো বক্তব্য নেই, মিছিল নেই। এবং বামপন্থীদের লজ্জা, সেম বামপন্থীদের জন্য। তার কারণটা হলো, যারা প্যালেস্টাইনের জন্য মিছিল করে, নিশ্চয়ই ভালো করে, যে ইসরায়েল আক্রমণ করলে প্যালেস্টাইনের সপক্ষে মিছিল বামপন্থীরা কলকাতার রাজপথে প্রতি বছর করে, ভালো করে, বেশ করে, এটাই তো করা উচিত। আজকে সেই বামপন্থীরা যারা ছাত্র আন্দোলনের সময়, কোটা বিরোধী আন্দোলনের সময় মিছিল করলো, আজকে যখন মানুষ আক্রান্ত হচ্ছে, মানবতা আক্রান্ত হচ্ছে, তখন বামপন্থীরা কোথায়? বামপন্থীরা কি মারা গেছে? বারবার বলছি, নাগরিক জীবনের যারা মানে বড় বড় মুখ তুমি দেখো, বিভিন্ন নাট্যকার দেখো, বিভিন্ন শিল্পী দেখো, বিভিন্ন কবি দেখো, যারা মানে উত্তরপ্রদেশে কিছু হলে মিছিল করে, যারা মধ্যপ্রদেশে কিছু হলে মিছিল করে, যারা প্যালেস্টাইনে কিছু হলে মিছিল করে, ইসরায়েলে কিছু হলে মিছিল করে, আজকে তারা কোথায়? আমার প্রতিবেশী রাষ্ট্রের অন্যায় অবিচার হচ্ছে, মানবতা লঙ্ঘিত হচ্ছে, হিউম্যান রাইটসের এগেনস্টে গিয়ে যেভাবে মানুষের মৃত্যুর মানে চলছে, মৃত্যুর মিছিল চলছে, তারপরেও আমরা চুপ হয়ে থাকবো? তারপরেও সংস্কৃতবান বলবো কলকাতার মানুষকে? তারপরেও একটা মিটিং মিছিল, একটা মানে সংগঠিত মানে প্রতিবাদ আমরা করব না? মানবতার প্রশ্নে করব না? আমি মানে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর কথাই বলছি, কিন্তু মানবতার প্রশ্নে তো আমরা একটা মিটিং করতে পারি, একটা মিছিল করতে পারি, একটা প্রতিবাদ সভা করতে পারি। কোথায় আমাদের বুদ্ধিজীবীরা?